নির্বাচন অনুষ্ঠান নিয়ে ভিন্ন মত সংস্কার কমিশন ও সিইসির। জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে চায় সংস্কার কমিশন, আগে জাতীয় নির্বাচনের পক্ষে সিইসি। ডাকসু নির্বাচন ঘিরে বিভক্ত ছাত্র রাজনীতি, আগে সংস্কার চায় ছাত্রদল। রোডম্যাপের দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের, পর্যালোচনার পর সিদ্ধান্ত জানালেন উপাচার্য। সুষ্ঠু এবং গণতান্ত্রিক সংস্কারের আগে ডাকসু নির্বাচনে যাওয়াটা আমার কাছে মনে হবে খুবই অকার্যকর এবং খুবই অপরিপক্ক সিদ্ধান্ত হবে। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে। তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরো মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। নির্বাচনের রোডম্যাপে অগ্রাধিকার, তার আগে প্রয়োজন সংস্কার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। আগামী 6 থেকে 11 জানুয়ারি জুলাই ঘোষণাপত্র সপ্তাহ উদযাপনের ঘোষণা। দৃশ্যমান সরকারি উদ্যোগ না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি 45,700 ছাড়ালো। যুদ্ধবিরতিতে সই করতে হামাসকে যুক্তরাষ্ট্রের চাপ। ইসরায়েলকে দেয়া হচ্ছে $8 বিলিয়ন অস্ত্র। এবং 17 বছর পর ডাবল হ্যাটট্রিক দেখলো ঘরোয়া ফুটবল। ওয়ান্ডার্সের জালে একাই 6 গোল দিলেন রহমতগঞ্জের স্যামুয়েল। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। খরচ কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে করার পরামর্শ স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের। একদিনে সম্ভব না হলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে এতে ইসির দক্ষতা বাড়বে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নন প্রধান নির্বাচন কমিশনার। বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে ভিন্ন কথা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন বরাবরই ছিল এক উৎসবের নাম। যদিও গত 1.5 দশকে পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই প্রহসনে পরিণত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। একতরফা নির্বাচনের নামে লুটপাট করেছে কোটি কোটি টাকা। নতুন বাস্তবতায় রাজনীতিতে জোরালো হচ্ছে ভোটের আলোচনা। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধানের দাবি, একদিনে সব ভোট করলে কমবে নির্বাচনী খরচ। জাতীয় নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন একদিনে করেন। মানুষ গিয়ে 3টা ভোট, তিনটা ব্যালট নেবে ফর লোকাল ইলেকশন, একটা ব্যালট নেবে জাতীয় নির্বাচনের, দিয়ে চলে আসবে। একটা সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু এই 5 বছর ধরে নির্বাচন হতে থাকে স্থানীয় সরকারের। কখনো ইউনিয়ন পরিষদ, কখনো উপজেলা, কখন পৌরসভা। এটা কোনো একটা সিস্টেম হলো না। তাহলে এরা তো একটা সরকারের মেয়াদের মধ্যে যে কাজগুলো করবে, সরকারের অর্থ বছর আছে, অর্থ বছরের সাথে মিলে টাকা পয়সা পাওয়ার বিষয় আছে, সরকারের ন্যাশনাল প্ল্যান আছে, ন্যাশনাল প্ল্যানের সাথে সামঞ্জস্য রেখে তাদের ডেভেলপমেন্ট করতে হবে না। এগুলোর কোনো কিছু হচ্ছে না। এবার কোনো কারণে সম্ভব না হলে অন্তত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। এই গভর্নমেন্টের একটা ট্রায়াল হোক, যে একটা নির্বাচন তারা করলো, নির্বাচন কমিশনের একটা ট্রায়াল হোক, তারা স্থানীয় নির্বাচনটা করলেন, করার পরে 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে পারেন। এদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সে বিবেচনায় জাতীয় নির্বাচনই আগে করতে চায় নির্বাচন কমিশন। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এটা তাদের মূল দাবি। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। সিসি বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে ইসির মনোভাব পরিবর্তন হতে পারে, বদলে যেতে পারে নির্বাচন কেন্দ্রিক কর্মপরিকল্পনা। কোন নির্বাচনটি তাহলে আগে হওয়া উচিত, স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন? এ নিয়ে দ্বিমত পোষণ করছে নির্বাচন কমিশন এবং সংস্কার কমিশন। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে এবং জনগণের চাওয়াকে একত্রিত করে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি হবে সঠিক সিদ্ধান্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
1904 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। গঠনতন্ত্র সংস্কারের পরেই নির্বাচন চায় ছাত্রদল, আর সংস্কার চাইলেও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নানা দাবিতে সক্রিয় ক্যাম্পাসের অন্য সংগঠনগুলো। শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমেই ডাকসু ইস্যুতে সিদ্ধান্ত নিতে চান উপাচার্য। সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের পথে হাঁটতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সজল দাসের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গৌরবের ইতিহাস থাকলেও দলবাজির রাজনীতিতে কোণঠাসা এই ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। বিশেষ করে গেল 16 বছরে ক্ষমতাসীনদের অনাগ্রহে হারিয়েছে স্বাভাবিক ধারা ও গ্রহণযোগ্যতাও। পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসু নির্বাচন ঘিরে আবারও সরব বিশ্ববিদ্যালয় রাজনীতি। শিক্ষার্থীদের কণ্ঠ হিসেবে আবারও সক্রিয় হোক ডাকসু, এমন চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। ডাকসু যেন কোনোভাবেই পুরনো দিনের লেজুর বৃত্তির হাতিয়ার হয়ে না ওঠে, তাই গঠনতন্ত্র সহ ক্ষমতা কাঠামোয় আমূল পরিবর্তন চাইছে ছাত্র সংগঠনগুলো। সিন্ডিকেট আগে ডিসম্যান্টেল করে নতুন সিন্ডিকেট বানাতে হবে। আপনার যে ছাত্র লীগাররা রয়েছে তাদের একটা নিয়মতান্ত্রিক উপায়ে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে শুদ্ধিকরণ করতে হবে এবং ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করতে হবে। এই তিনটা কাজ করার পরে ডাকসু যখনই দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই। সংস্কার ঘিরে জাতীয় রাজনীতির প্রভাবও বিদ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে, এ নিয়ে মতভেদ স্পষ্ট। গঠনতন্ত্রের বর্তমান যে অবস্থা, এটার মধ্যে গণতান্ত্রিক কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের ব্যাপারে আসলে কোনো কিছুই ওইভাবে বলা নাই। তো ওইটার একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক সংস্কারের আগে ডাকসু নির্বাচনে যাওয়াটা আমার কাছে মনে হবে খুবই অকার্যকর এবং খুবই অপরিপক্ক সিদ্ধান্ত হবে। আর এই দুয়ের মধ্যে যোগসূত্র খুঁজছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি গড়ে শিক্ষার্থীদের সঙ্গে বসার পরিকল্পনা উপাচার্যের। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরো মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা বলছেন অধিকার আদায় কিংবা জাতীয় রাজনীতি সব সময় সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসই অনেক সময় নির্ধারণ করে দেয় জাতীয় রাজনীতির গতিপথ। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচনের রোডম্যাপ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার, কিন্তু তার আগে রাষ্ট্র কাঠামোতে কিছু সংস্কার প্রয়োজন, জানিয়ে কাজ করছে 11 কমিশন। নিউজ 24-কে এসব কথা জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। সচিবিক দায়িত্ব পালন সহ 11 কমিশন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে শনিবার দিনব্যাপী আলোচনা হয়। উপদেষ্টা রিজওয়ানা বলেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে জনপ্রশাসন, সংবিধান, দুদক, নির্বাচন, বিচার বিভাগ এবং পুলিশ সংস্কার কমিশন গঠন হয় অক্টোবরের 3 তারিখ। 31 ডিসেম্বরের মধ্যে এগুলোর সুপারিশ জমা দেওয়ার কথা ছিল। কিছু কাজ বাকি থাকায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এই 6 কমিশনের সময় বাড়িয়েছে 15 জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে 17 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাব জমা দিবে এমনটা জানিয়ে স্বাস্থ্য, নারী, গণমাধ্যম, শ্রম এবং স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছিল 19 নভেম্বর। প্রথমবারের মতো আলোচনার জন্য রাজধানীর মাইডাস সেন্টারের টিআইবি অফিসে একসাথে বসেন 11 সংস্কার কমিশন প্রধানরা। হয়তো বিভিন্ন কমিশন তারা আলাপ করছে যে কীভাবে কোঅর্ডিনেট করবে, কীভাবে করবে, এটা আলাপ হচ্ছে। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির উপস্থিত ছিলেন। এটা হচ্ছে বিভিন্ন যে সংস্কার কমিশন হয়েছে, কমিশনের মধ্যে একটা অভ্যন্তরীণ আলোচনা কিভাবে কাজটা আরো এগোনো যায়। তাদের কিছু কিছু ছিল সাচিবিক চ্যালেঞ্জ, কিছু কিছু ছিল ইনফরমেশনগুলো প্রসেস করার চ্যালেঞ্জ, কিছু কিছু ছিল অনেক ওভারওয়েলমিং, মানুষের অনেক ধরনের কমেন্টস, অনেক বড় বড় প্রত্যাশা, একটা কনক্লুশনে আসা, এইগুলো ছিল মূলত চ্যালেঞ্জ। কোনগুলো প্রায়োরিটি বেসিসে ওয়ান্স দেয়ার রিপোর্টস আর ফাইনালাইজড, প্রতিবেদনগুলো শেষ হয়ে গেলে যে প্রায়োরিটি বেসিসে কোনোগুলো আপনারা মনে করেন কিনা, হোয়াটস ইওর ওপিনিয়ন অন দিস, এগুলো নিয়ে কথা বলা।
উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের রোডম্যাপ তৈরি করা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলেও এর আগে কিছু সংস্কার প্রয়োজন জানিয়ে কাজ করছে 11 কমিশন। কমিশনের প্রতিবেদনগুলো এগুলোর প্রাইমারি স্টেক হোল্ডার্স দুইটা, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, একটা হচ্ছে দেশের সাধারণ মানুষ। হ্যাঁ, তো এগুলো যখন পাবলিক হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন এগুলো সবার প্রপার্টি হয়ে যাবে, সবাই এটা নিয়ে কথা বলবে, একটা ঐক্যমতে আসবে। এরকম আগে পরের বিষয় না, সবগুলো সাইমালটেনিয়াসলি চলবে। নির্বাচনটা হবে নির্বাচনের সময়ে, জি, কারণ নির্বাচনের জন্য কিছু কিছু সংস্কারের আমাদের প্রয়োজন হবে। জানান, আলোচনার বিষয়বস্তু উপদেষ্টা পরিষদকে অবহিত করা হবে। এরপর কমিশনের সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের পক্ষে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল 31 ডিসেম্বর, কিন্তু সরকার নিজেরাই এই ঘোষণাপত্র প্রস্তুত করবে এমন আশ্বাসে সেদিন শহীদ মিনারে শুধু সমাবেশ করেই ফিরে যায় সারা দেশ থেকে আগত ছাত্ররা। এ সময় 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণার আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এমন অবস্থায় 4 দিন পার হলেও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে মনে করে ছাত্র নেতারা। দুপুরে সংবাদ সম্মেলন করে প্রোক্লেমেশন অফ রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে সরকার তাদের মতামত জানতে চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ডাক আহ্বান করুক। 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করা না হলে আরো কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা। বিএনপির এ পর্যন্ত কোনো অফিসিয়াল জুবাইর, নিউজ 24, ঢাকা। দেশের প্রত্যেকটি সিস্টেমে পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরের চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো। আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই, এই আধিপত্যবাদ যেই প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ভয় ভীতি ছাড়াই এই সরকারের আমলে সমালোচনা করতে পারে সাধারণ মানুষ। পূর্বাচলে বেলাবো থানা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এক আয়োজনে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশ চালানো এই সরকারের কাজ নয়, বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। দেশের চাল উৎপাদন নিয়ে বিভ্রান্ত রয়েছে, বেশি দেখাতে হবে এমন কোনো প্রয়োজন নেই। প্রকৃত উৎপাদন তুলে ধরারও আহ্বান জানান তৌহিদ হোসেন। ভবিষ্যতে যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। উৎপাদন বেশি দেখাতে হবে এটার কোনো প্রয়োজন নেই, প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত। সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার এসব আবেদনের ওপর শুনানি হবে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলাগুলো বাতিল করে রায় দেন।
ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে জীবন দিতে দ্বিধা করেনি। স্বৈরাচারী হঠাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র তরুণদের সেই শিক্ষা দিয়ে যোগ্য করে তুলেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাগেরহাটের মোরেলগঞ্জে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এছাড়া দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায় বলে উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন মন্তব্য করেছেন। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হওয়ায় বাগেরহাটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি জুলাই বিপ্লবের কথা টেনে বলেন, ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনতার সুফল পাচ্ছে। এই আদর্শে বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যিনি তরুণ প্রজন্মকে তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য, আমি সেই আদর্শে বিশ্বাস করি। স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের তাগিদও দেন তিনি। এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো। দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়। পরে তিনি মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও অনগ্রসর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিএনপি আপনাদের পাশে থাকতে চায়, বিএনপি আপনাদেরকে কাজ করতে চায়, বিএনপি সবসময় জনগণের কাছে থাকতে চায়। এদিকে বিএনপি চট্টগ্রাম মহানগরীর ব্যবস্থাপনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের খেলায় প্রধান অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 47 ও 71-এ যারা জাতিকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা কেউ কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, তারা চেতনার কথা বলতেন, তারা জাতিকে লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। তিনি আরো বলেন, যেখানে মেধা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেধা ডাকাতি হয়েছে। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারা এই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোলের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য সহায়তা ও হামলায় জড়িতদের বিচারের দাবি তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন, না বিপ্লবী, না অমুক না তমুক, কিছুই জানি না, একটা জোড়া খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। আমন্ত্রিত অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। সমাবেশে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। তার বক্তব্যের পর একদল লোক চড়াও হয়, চেয়ার ছোড়ার পাশাপাশি ঘটে হামলার ঘটনা। আহত অবস্থায় ফারুক হাসানকে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই, নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুড়াছুড়ির মতো একটা ঘটনা। দিবেন কারা কারা এই হামলার সাথে জড়িত,
আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা আপনি কি এখন নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে, আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছড়ি এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। হামলার প্রতিবাদে কর্মসূচি দিতে রোববার সংবাদ সম্মেলন ডেকেছে গণ অধিকার পরিষদ। সাথে সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার উপরে তারা আক্রমণ করে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নিশ্চিত হয়েছে যেটা দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তার 29তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে। শনিবার আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন এইইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। এ সময় উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। বাংলাদেশের বৃহত্তম ভাসমান বাজার পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা বাজার। বাজারটি জেলা শহর থেকে 44 কিলোমিটার দূরে নাজিরপুরের বৈঠাকাটা বেলুয়া নদীর মোহনায়। কাকভোর থেকে দুপুর 12টা পর্যন্ত চলে বেচা কেনা। সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে 200 বছরের পুরনো এই ভাসমান বাজার। নদীর বুকে নৌকায় হাট। কাকভোর থেকে নদীর বুকে কৃষিপণ্য বোঝাই সারি সারি ডিঙি নৌকা এসে ভিড় করে। ডিঙি নৌকা থেকে দরদাম করে হরেক রকমের শাকসবজি কিনে ট্রলারে তুলছেন পাইকারি ব্যবসায়ীরা। পিরোজপুর জেলা শহর থেকে 44 কিলোমিটার দূরে নাজিরপুরের বৈঠাকাটা বেলুয়া নদীর মোহনায় 200 বছরের পুরনো এই হাট। নদীর আশেপাশের 20 থেকে 25 গ্রামের কৃষক তাদের উৎপাদিত শাকসবজি, চারা, ধান ও চালের কেনাবেচা করেন এই হাটে। কোথা থেকে চারা আসে, এরকম কোন কোন জায়গা থেকে আসে? এই জায়গা সবাইকে একই জায়গা থেকে আসছে নাকি? 200 বছর থেকেই এই বাজার মেলে। শনিবার আর মঙ্গলবার হাট, সকাল হইতে বেলা 10টা পর্যন্ত কেনাবেচা হয়। এখানে সব মালাই ওঠে, তরি তরকারি, চারা পাতা সবই ওঠে। এইখান থেকে কিনে আমরা অনেক অনেক দূরে বেশি, ঢাকা, বরিশাল, সিলেট। 1 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাটে শাকসবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাবেচা হয়। পাশাপাশি এই হাটে বিক্রি হয় বিভিন্ন ধরনের ফুলের চারা। এছাড়াও হাটের অন্য এক পাশে রয়েছে ধান, চাল, মুড়ি ও নারকেল বিক্রির আলাদা স্থান। ঢাকা, জয়পুর, বড়ইতলা, ভাঙ্গা, ফরিদপুর, মধুখালী বিভিন্ন মোকামে যায়। একসময় ঢাকা বৈঠাকাটা রুটে লঞ্চ চলাচল করায় রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে মালামাল পরিবহন করা হতো। পদ্মা সেতু হওয়ার পর ব্যস্ত এই রুট বন্ধ হয়ে পাইকারদের খরচ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে জনজীবন সহ ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের অধিকাংশ জায়গায় বছরের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রিতে ওঠানামা করছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষে রয়েছে বৃষ্টির আভাস। এদিকে জনজীবনের পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বরিশালে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। হাসপাতালগুলোতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় এখন দ্বিগুণেরও বেশি। এর মধ্যে বেশিরভাগই শিশু এবং বয়স্ক। শিশু ও বয়স্কদের বাড়তি নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাইফুর রহমান মিরনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছোট্ট শিশু উম্মে সাদিয়াকে নিয়ে গভীর রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন মা ইসমা বেগম। তিনি জানান, রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে সাদিয়া। এরপর শুরু হয় বমি। বমি না কমায় রাত 2টায় ছুটে যান হাসপাতালে। 12টা বাজে তখন চিৎকার করে উঠে বমি টমি দিয়ে একদম সব বিছনা টিছনা ভরে গেছে। ভরে যাওয়ার পরে ওর দেখি যে কমেই না, বমির পর বমি। এরপর রাত্রে যখন এখানে নিয়ে এসে 2টা বাজে। জ্বর হওয়ার পর প্রাথমিক চিকিৎসা সেরে না ওঠায় তানহাকে নিয়ে মা আসমা ছুটে আসেন হাসপাতালে। নানা রকম পরীক্ষায় ধরা পড়ে টাইফয়েড। বেশ কয়েকদিন জ্বর না কমায় চোখে মুখে তার চিন্তার ভাঁজ। এদের মতো একাধিক সমস্যা নিয়ে এসেছেন খাদিজা, সালমা, ইসরাত জাহান, আফিফা আক্তার, মুক্তা সহ অনেকে। ব্লাড টেস্ট করেছে যে আর রক্তে ভাইরাস, পরে বলছে, পরে দেখি কমে না, পরে অ্যান্টিবায়োটিক খেয়েও দিয়েছে, আমি খাওয়াইছি। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, এখন আল্লাহর রহমতে একটু সুস্থের দিকে। 2-4 দিন কালকে আবার ইস্যু করেছে, এখন বড় ডাক্তার ইস্যু করতে দিয়েছে, ইস্যু রিপোর্ট আজকে আসবে। চিকিৎসকরা বলছেন, শীতে শিশুরা ভাইরাস সহ নানা উপসর্গে ভোগে। এ সময় শিশু এবং বয়স্কদের বাড়তি নজরদারিতে রাখার পরামর্শ তাদের। বাচ্চাদেরকে সেফটি রাখতে হবে, ওদেরকে ঠান্ডা না লাগে, এবার করে বাসায় পরিবেশ ভালো রাখতে হবে, একটা বাচ্চাকে গরম রাখতে হবে সবসময়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগী বাড়লেও চিকিৎসা দেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। প্রস্তুতি মোটামুটি আমরা রিসেন্টলি ওষুধ এনেছি ইডিসিএল থেকে, বাকি খুব শীঘ্র হয়তো আমরা পরিমাণটা শেষ করতে পারবো বলে আশা করি। ডাক্তার মোটামুটি ঠিক আছে, বাট সমস্যা একটা, আমাদের ইন্টার্ন নিয়ে আমাদের খুব কম, মাত্র 50 জন ইন্টার্ন নিয়ে খুব ডিফিকাল্ট হচ্ছে। 1000 শয্যার বিপরীতে গড়ে প্রায় 3000 রোগী ভর্তি থাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। এদিকে তীব্র শীতের খবর জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। শুরুতে যাব চট্টগ্রামের নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, শুভ সকাল আপনাকে। চট্টগ্রামের আজকের শীতের পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন, আর জনজীবনের কি অবস্থা? ধন্যবাদ লাইবা আপনাকে, শুভ সকাল। তো দেখতে পাচ্ছেন যে কুয়াশাচ্ছন্ন চট্টগ্রাম। আমরা একটু দেখতে চাচ্ছি যে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা খুব কষ্টের মধ্যে আছে, যেহেতু অনেক বেশি ঠান্ডা। যারা দিনমজুর তারা এখানে যে আগুন জ্বালিয়ে দেখতে পাচ্ছে সড়কের পাশে আগুন জ্বালিয়ে আমরা দেখছি তারা শীত নিবারণ করার চেষ্টা করছেন। তো রাতে যেরকম থাকে, এখন সকালবেলা সূর্যের কোনো দেখা আমরা দেখিনি, সূর্যের দেখা মেলেনি বন্দরনগরী চট্টগ্রামেও। গতকালও আমরা যেমনটা দেখেছি তেমনিভাবে এর আগের দিনও আমরা একই অবস্থা দেখেছি। এখন শীত নিবারণের জন্য এখানে যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তারা কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন ঠান্ডার মধ্যে, আবার এখানে অপেক্ষা করছেন কখন কাজ পাবে। যাদের কাজ আছে তারা এখান থেকে তাদেরকে শ্রমিকদের নিয়ে যায়। তো এখানে শীত নিবারণের জন্য তারা একটু আগুন জ্বালিয়ে তারা এখানে অপেক্ষা করছে। তো কি অবস্থা তাহলে বুঝতে পারছেন কেমন শীত পড়ছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে কয়েকদিন এরকম অবস্থা থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। কুয়াশাচ্ছন্ন দেখতে পাচ্ছেন যে যেদিকে চোখ যায় সেদিকে একেবারে কিন্তু কুয়াশাচ্ছন্ন। যারা কর্মজীবী মানুষ তারা ছুটছেন, তাদের কর্মের কাজে তারা ছুটছেন। তো একই সাথে একটু পরিবহন দেখাতে যাচ্ছি, যান পরিবহন যেগুলো চলাচল করছে সড়কের মহাসড়কে, সেখানে একেবারে কিন্তু যাত্রীরা উঠছে, তবে কিন্তু লাইট জ্বালিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পরিবহন চলাচল করছে, অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে। সবচেয়ে বেশি মহাসড়ক যেখানে আছে সেখানে কিন্তু খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে, যেহেতু গ্রাম হেঁটে যে সড়কগুলো আছে সেখানে আরও বেশি কুয়াশাচ্ছন্ন। খুব একটা এখানে যারা
বসবাস করছেন নগরবাসী, তারা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়েছেন। তবে যেহেতু শীতকালে শীত পড়বে, কিন্তু সেই প্রস্তুতি কিন্তু সবাই তারা নিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। তীব্র শীতে রাজশাহীর জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রামের মতোই সাধারণ মানুষ ভোগান্তিতে দিন পার করছেন, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছেন। আর রাজশাহীতে আজকে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 97%। আর গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এর মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা আরও বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তরাংশে হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আপনি দেখছেন যে এখনও কিন্তু রাজশাহীতে কুয়াশা রয়েছে। মহাসড়কে বেশিরভাগ গাড়ি আমরা দেখেছি যে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে এবং শীতের কারণে কিন্তু সড়কের লোকজন একেবারেই নগণ্য। আর তীব্র শীতে কিন্তু একেবারেই জনজীবন বিপস্ত, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছেন তারা অসহনীয় ভোগান্তিতে দিন পার করছেন। এর পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ তারা বেশি আক্রান্ত হচ্ছেন। শিশু ওয়ার্ডে আমরা দেখেছি যে বেডের তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ রোগী ভর্তি থাকছে, ফলে কিন্তু হাসপাতালের বেডে জায়গা না পেয়ে মেঝে এবং খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। আর এর পাশাপাশি রাজশাহীতে যেসব রাস্তার ধারে ফুটপাতে শীতের গরম কাপড় বিক্রি করা হয় সেখানেও কিন্তু তীব্র ভিড় করছেন যারা নিম্ন আয়ের মানুষ তারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। ফখরুল, শুভ সকাল আপনাকে। জানতে চাইছি কুয়াশার কারণে যানবাহন গন্তব্যস্থলে সময় মতো পৌঁছাতে পারছে কিনা? শুভ সকাল লাইবা। আপনি জানেন যে আসলে উত্তর অঞ্চলের যে শীতের তীব্রতা সেটি কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আজকের যদি তাপমাত্রা আপনাকে বলি, আজকে তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস, গতকালটা কিন্তু 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছিল এবং আজকে কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একেবারে দিনাজপুর ঢাকা মহাসড়কের দাঁড়িয়ে আছি আমি এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু যানবাহন দিনের বেলায় দেখেছি আমরা যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে একেবারেই ঘন কুয়াশা। আমি একজন চালকের সাথে কথা বলবো যে তিনি অনেকক্ষণ ধরেই তার সাথে কথা বলছিলাম যে আসলে কি অবস্থা, আপনারা যে গাড়ি চালাচ্ছেন এখন রাস্তার কি অবস্থা একটু বলবেন। না, খুব কুয়াশা, একটু মানে খুব আর কি মেঘ, মানে একদম দেখা যায় না, এগুলো আর কি কিছু দেখা যাচ্ছে না। এটা কয়দিন ধরে আপনাদের এই 2-3 দিন থেকে? 2-3 দিন ধরে। হ্যাঁ, 2-3 দিন। এখন এই ঘন কুয়াশা হলে রাস্তায় কি সমস্যা হয়? দুর্ঘটনা কি বাড়ে না আপনারা কি? দুর্ঘটনা বাড়বে, মানে দেখা যায় না কুয়াশার জন্য। আপনাদের চালকদের কি সমস্যা হয়? সমস্যা হয়, গাড়ি চালার একটু সামনে দেখাবে না। আপনি আসলে শুনছিলেন যে এই যারা চালক আছে তারা বলছিল যে আসলে এই রাস্তায় গাড়ি চলাচল করতে যে সমস্যা সেটি কিন্তু আরো বেশি বেড়ে যায় এই ঘন কুয়াশার কারণে। আবহাওয়া অফিস বলছে যে এই অবস্থা কিন্তু আরো 2-1 দিন থাকবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে বলে তারা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব পঞ্চগড়ে, সেখানে আমার সহকর্মী অপেক্ষা করছেন হায়দার, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। হায়দার। পলাশ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন কুয়াশা আবৃত হয়ে আছে দিনাজপুর, কিন্তু এখানকার চিত্রটা একটু ভিন্ন রকম। যদিও এই জেলায় মৃদু শৈত্য প্রবাহ এখনও বহমান রয়েছে এবং এখানে আজকে কিন্তু তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টার খবরে, যেটা আমরা জেনেছি আবহাওয়া অফিস থেকে। কিন্তু এখানে কিন্তু কুয়াশাটা কেটে গেছে এবং খুব সকালে কিন্তু ঝলমলে রোদ বিরাজ করছে এবং ঝলমলে রোদের কারণে ঠান্ডার যে তীব্রতাটা সেটা থাকলেও একটু জনমনে স্বস্তি এসেছে। তারা কিন্তু রোদ পোহাচ্ছে অনেকেই। আমরা দাঁড়িয়ে আছি একদম হাইওয়ে রাস্তায়, সেখানে কিন্তু আমরা হেডলাইট জ্বালিয়ে কাউকে কোনো পরিবহন
কে দেখতে পাচ্ছি না, কিন্তু শীতের যে কনকনে যে শীত সেটা কিন্তু অনুভূত হচ্ছে এবং মানুষের দুর্ভোগ আসলে কমেনি। রোদের কারণে, রোদ এবং সূর্য ওঠার কারণে কিছুটা স্বস্তি এসেছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু তারা আজকে অন্তত সময় মতো কাজে যেতে পেরেছেন বলে তারা বলছেন। কিন্তু ঠান্ডার যে তীব্রতা যেটা সন্ধ্যা থেকে শুরু হয় সেটা কিন্তু এখানে চলমান রয়েছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে ঠান্ডার তীব্রতা কিন্তু আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী অপেক্ষা করছেন রাজবাড়িতে। মিঠুন, আপনার কাছে জানতে চাইব রাজবাড়ির কি অবস্থা শীতের? আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাট এলাকায়, যেটি কিনা দেশের অন্যতম নৌরুট হিসাবে পরিচিত। প্রচন্ড ঘন কুয়াশার কারণে কিন্তু গত রাত 1টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা জানতে পেরেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের মাধ্যমে যে এই মাঝ নদীতে 3টি ফেরি আটকা পড়েছে এবং সেই ফেরিগুলোতে কিন্তু কয়েকটি যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক রয়েছে। আমরা যেটি দেখেছি যে গত কয়েকদিন যাবৎ কিন্তু সারা দেশের মতো রাজবাড়ির উপর দিয়েও কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা আমরা দেখেছি, যেটির কারণে কিন্তু স্বাভাবিক মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আর এই ঘন কুয়াশার কারণে কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু প্রায় সময়ই কিন্তু এই সকালে ফেরি বন্ধ থাকে, যার জন্য কিন্তু সাধারণ যাত্রী এবং যানবাহনের কিন্তু প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছে। আমরা এই মুহূর্তে আমি রয়েছি ঠিক দৌলদিয়ার যে 0 পয়েন্ট থেকে অল্প একটু দূরে, সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে পণ্যবাহী ট্রাকের কিন্তু একটি সারি রয়েছে। আমরা বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই রুটে 15টি ছোট বড় ফেরি চলাচল করছে, যে ফেরিগুলো দিয়ে কিন্তু খুব দ্রুতই কুয়াশা কেটে গেলে যাত্রী এবং যানবাহন পারাপার করা সম্ভব হবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এই রুটে কিন্তু এই দৌলদিয়া প্রান্তে কিন্তু 7টি ফেরি ঘাট রয়েছে। 7টি ঘাটের মধ্যে কিন্তু 3টি ঘাট সচল রয়েছে, তার মানে 4টি ফেরিঘাটই কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু অনেকটাই সবসময় কিন্তু এক ধরনের দুর্ভোগ পোহায় সাধারণ মানুষ। আর এই সময়টিতে ঘন কুয়াশা যে থাকে সেটি কিন্তু তার কারণে প্রতিদিনই এরকম কষ্টে জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষের। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ি থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। লাইবা। মিঠুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলস। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন ছিল শনিবার। অন্যবারের তুলনায় এবার প্রথম সপ্তাহেই ক্রেতামুখর মেলা প্রাঙ্গণ। অত্যাধুনিক প্রযুক্তিপণ্য নজর কাড়ছে মেলায় আসা দর্শনার্থীদের, তাই ভিড় করছেন ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে। বাণিজ্য মেলার প্রথম সপ্তাহে ক্রেতার চাপ কম হওয়ায় অনেকেই আগেভাগে এসেছেন মেলা ঘুরে দেখতে। দুপুরের পর থেকে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। এবছর বাণিজ্য মেলায় যুক্ত হয়েছে বেশ কিছু নতুনত্ব। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে শহীদ মুগ্ধ ও আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই ভিড় করছেন ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে, যেখানে যে কোনো পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে বিশেষ মূল্য ছাড়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আলাদা করে ডিসকাউন্ট আছে এবং শতকোটি অফারে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে স্ক্র্যাচ কার্ড আছে। হোম ড্রিম অফারে আমাদের প্রথম পুরস্কার হিসেবে আমরা একটা ফ্ল্যাট দিচ্ছি, সেকেন্ড পুরস্কার গাড়ি এবং তৃতীয় পুরস্কার হিসেবে ডাবল ডোর ফ্রিজ। এবারের মেলায় ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ নানা প্রয়োজনীয় সামগ্রী। সাধ্যের মধ্যে পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। বাজারে সীমিত মাল না, আর এখানে হয়তো বেশি ডিজাইনের পাওয়া যেতে পারে, এই জন্য আসলাম। ছোটখাটো একটা পণ্য কিনে না কিনলে একটু ভালো লাগে না, তার জন্য মেলা আসা। পছন্দ হচ্ছে কিছু, তো দাম একটু মনে হচ্ছে কি বেশি মনে হচ্ছে। ভবিষ্যতে ক্রেতাদের জন্য আরো উন্নত প্রযুক্তির পণ্য নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান বিক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24,
ঢাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ৩০টি পৃথক হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এই নিয়ে উপত্যকাটিতে মোট প্রাণহানি ৪৫,৭০০ ছাড়িয়ে গেল। আহত হয়েছে আরও ১,০৮,৮০০ শতাধিক মানুষ। এমন মুহূর্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। আবার ইসরায়েলকে অস্ত্র বিক্রির বিষয়টিও চূড়ান্ত করেছে ওয়াশিংটন। ইসরায়েলের কাছে $৮০০ কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে দেশটি। এদিকে নেতানিয়াহু প্রশাসনের পদত্যাগের দাবিতে শনিবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সংবাদের নিচ্ছে আরও একটি বিরতি, ফিরব খেলার খবর নিয়ে। ডুডলস স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএল এ ডাবল হ্যাট্রিক করে ঘরোয়া লিগে দ্বিতীয় ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন ঘানার ফুটবলার স্যামুয়েল বুয়াটিং। তার আগে 2007 সালে প্রথম ফুটবলার হিসেবে বিপিএল এ ডাবল হ্যাট্রিক করার কীর্তি গড়েছিলেন মোহামেডানের নাইজেরিয়ান ফরওয়ার্ড নোয়ান চাওয়াল। মজার বিষয়, দুটি ম্যাচের সাথেই রহমতগঞ্জের নাম জড়িত। বিপিএল এর শুরু থেকেই দুর্দান্ত রহমতগঞ্জ। প্রতি আসরে যে দলটি রেলিগেশনের শঙ্কায় পড়ে, সেই দলটি এখন লিগ শিরোপার দৌড়ে অনেকের চেয়ে এগিয়ে। পয়েন্ট টেবিলের 2-এ আছে দলটি। দেশি বিদেশি দুই ক্যাটাগরিতে দলে ফেরানো ফুটবলাররাও লিগের শুরু থেকে নিজেদের সেরাটাই দিয়ে যাচ্ছেন। তার প্রমাণ আবারও দিলেন স্যামুয়েল বুয়েটিং। একাই ডাবল হ্যাট্রিক করে দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন ক্লাব ফুটবলের ইতিহাসে। ফোনে কাউকে খুঁজতে চাইলেন। বিপিএল এ ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পূরণ করেন নিজের হ্যাট্রিক। 23, 34 ও 44 মিনিটে পায়ের ঝলক দেখান এই ফরওয়ার্ড। স্যামুয়েল বুয়াটিং দ্বিতীয়ার্ধে আরো 3টি গোল করেন বুয়েটিং। 63, 66 ও 70 মিনিটে আবারও 3 গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান এই ফরওয়ার্ড। দ্বিতীয় ফুটবলার হিসেবে বিপিএল এ একাই 6 গোল করার ইতিহাস গড়েন তিনি। রহমতগঞ্জ জয় পায় 6-1 গোলের বিশাল ব্যবধানে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে পুরান ঢাকার দলটি। প্রায় 17 বছর আগে এক ম্যাচে 6 গোল করেছিলেন মোহামেডানের স্ট্রাইকার নোয়ান চাওয়া। প্রথম ফুটবলার হিসেবে বিপিএল এ ডাবল হ্যাট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচটি ছিল রহমতগঞ্জের বিপক্ষে। সাদা কালোদের সাথে হেরেছিল 7-1 গোলে। এছাড়া ঘরোয়া ফুটবলে এক ম্যাচে 5 গোল করেছেন অনেকেই। গত বছর 5 গোল করেছিলেন সোলাইমান দিয়াবাতে। 2014 সালে শেখ রাসেলের জার্সিতে মিঠুন চৌধুরী, 2010 সালে মোহামেডানের হয়ে জাহিদ হাসান এমিলি, 2009 সালে ফরাজগঞ্জের হয়ে এনামুল হক ছাড়াও 2016 সালে স্বাধীনতা কাপে বিজেএমসির জার্সিতে 5 গোল করেন এলিটা কিংসলে। 6 নম্বর গোলের খোঁজে সুখন সরকার, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগ ফুটবলে 10 জন নিয়েও বড় জয় পেল মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়াবাতে নেই, তারপরও সানডে সৌরভরা 5-1 গোলে উড়িয়ে দিয়েছে টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীকে। লিগের সব ম্যাচ জিতে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকলো আলফাজ আহমেদের শিষ্যরা। টানা 5 জয় নিয়ে লিগের শীর্ষে। নতুন বছরে তাই বেশ ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়ক সুলেমান দিয়াবাতে নেই, তাও ভালোই বোঝাপড়া সাদা কালোদের। তবে 20 মিনিটে ডিফেন্ডার শাকিল আহাদ তপু বাজে ফাউল করে বসলে 10 জনের দলে পরিণত হয় আলফাজ আহমেদের শিষ্যরা। তাদের পরিকল্পনার মূল অংশ
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর সেকেন্ড হাফের শুরুতেই ডেপুটি ক্যাপ্টেন মোজাফফর আবের কর্নারে হেড দিয়ে ডেডলক ভাঙেন ডিফেন্ডার মুনজির কুলিদিয়াতি। ব্যবধান বাড়াতে সময়ও নেয়নি মতিঝিল জায়ান্টরা। 8 মিনিট পর আরিফের নিচু ক্রস চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়ান ফরওয়ার্ড ইমানুয়েল সান্ডে। 2-0 গোলে লিড মোহামেডান স্পোর্টিং ক্লাবের। খেলার ধরন দেখে বোঝা মুশকিল কোন দল একজন ফুটবলার কম নিয়ে খেলছে। কিছুক্ষণ পর আবারও মোহামেডানের গোল। স্কোরশিটে এবার নাম লেখান বদলি খেলোয়াড় সৌরভ দেওয়ান। আরো একটা গোল এবং শেষ পর্যন্ত সৌরভ দেওয়ান। ম্যাচের একদম শেষ দিকে আবারও সাদা কালোদের আক্রমণ। ভুলবশত এবার নিজেদের জালেই বল জড়ান চট্টগ্রাম আবাহনীর সেলিম রেজা। মিনিট দুয়েক পর সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সৌরভ। ব্যবধান দাঁড়ায় 5-0। জোড়া পূর্ণ করলেন সৌরভ দেওয়ান। অতিরিক্ত সময়ে পেনাল্টিতে বন্দর নগরীর আকাশী নীলদের হয়ে এক গোল শোধ করেন ইমতিয়াজ সুলতান জিতু। এই জয়ে 6 ম্যাচে সম্ভাব্য 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থানটা আরো মজবুত করে নিল মোহামেডান। জানান দিল এবছর শিরোপার দৌড়ে সাদা কালোরাই ফেভারিট। তৌসিফুল হাসান, নিউজ 24। বিপিএল এর প্রথম পর্বে মিরপুরের হোম অফ ক্রিকেটে ছিল রান বন্যা। বিসিবি সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী স্পোর্টিং উইকেট বানালেও মাঠের বাইরে বেশ কিছু ঘটনা সমালোচিত হয়েছে। তবে সেসব আলোচনায় না গিয়ে সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল বললেন, বিপিএল এর এবারের আসরে মাঠের খেলা এসেছে বেশ পরিবর্তন। তবে সাকিব মাশরাফিদের মতো ক্রিকেটার না থাকায় কিছুটা হলেও কমেছে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু, এমন মন্তব্য জামিলের। বিপিএল এর এবারের আসরের শুরুটা যেমন রোমাঞ্চকর হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তা হয়নি। মাঠের খেলার চেয়ে বিসিবির অব্যবস্থাপনাই ছিল বেশি আলোচনায়। খেলা দেখতে এসে টিকিট না পেয়ে সাধারণ মানুষ ভুগেছেন হতাশায়। ভাঙচুর হয়েছে বিসিবিতে, এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বিসিবি প্রেসিডেন্ট সমস্যা সমাধানের কথা বললেও ঢাকা পর্বে তা হয়নি। তবে এসবের মাঝেও মাঠের খেলায় ঢাকা পর্বে আলো ছড়িয়েছেন ব্যাটাররা। মিরপুরে প্রায় বেশিরভাগ ম্যাচই হয়েছে হাই স্কোরিং। এমন উইকেটে খেলা হওয়ায় বিসিবির প্রশংসা করলেন সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। মিরপুরে খুব সারপ্রাইজিংলি বড় রান হচ্ছে মিরপুরের উইকেটে, যেটা আসলে এত বছর আমরা দেখি নাই। কেন দেখি নাই, সে কারণটা কি, সেটা আসলে একটা রহস্য। ঢাকা পর্বে শেষ হওয়া 8 ম্যাচে ব্যাটে বলে শীর্ষ 5-এ বাংলাদেশিদের জয় জয়কার। বিপিএল শুরুর আগে এনসিএল টি20 খেলায় দেশি ক্রিকেটাররা ভালো করছেন বলে মত সাবেক এই বোর্ড পরিচালকের। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাতে চাই। এটার এফেক্টটা কিন্তু পড়েছে আসলে এনসিএল যে টি20 ক্রিকেটটা হলো, সেটার একটা প্রভাব কিন্তু এই বিপিএল এ পড়েছে। এবারের বিপিএল এ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান না থাকায় কিছুটা হতাশ জামিল। বিতর্ক অনেক আছে তাকে নিয়ে, সেই বিতর্ককে যদি আমি পাশে রেখে বলি, তার আমি মনে করি সাকিবের ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই বিপিএল মিস করবে। মাশরাফির ব্র্যান্ড ভ্যালু, আজকে যদি মাহমুদুল্লাহ না থাকতো, তামিম না থাকতো, তাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু আমরা মিস করতাম। আগামী সোমবার থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানে 8 দিনে মাঠে গড়াবে 12 ম্যাচ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।